ইরানের হামলায় আহত দুই বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন। বিশ্লেষকদের সতর্ক বার্তা, জ্বালানি তেলের দাম $150 পৌঁছাতে পারে। মেয়েকে নিয়ে বাটার শোরুমে ঢুকতেই শ্রমিক নেতাকে গুলি করে সন্ত্রাসীরা। জানাবো ডক্টর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ কেন, এবং সর্বশেষ জানাবো কার্যালয় খুললেন খাগড়াছড়ি আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের হামলায় আহত দুই বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন। ইরানের হামলায় বাহরাইনে কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই বাংলাদেশি নাগরিক। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরর আহতদের দেখতে হাসপাতালে গেছেন। বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কিং হামাদ হাসপাতালে ইরানের হামলায় বাহরাইনে আহত প্রবাসীদের বাংলাদেশি নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তারা হাসপাতালে কর্তৃপক্ষের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়াও দূতাবাসের পক্ষ থেকে আহত পরিবারের সদস্যদের সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন। বিশ্লেষকদের সতর্ক বার্তা, জ্বালানি তেলের দাম $150 পৌঁছাতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে বলে সতর্ক করেছেন জ্বালানি অর্থনীতিবিদ এড হিটস। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের এই লেকচারার আল জাজিরাকে বলেন, যদি হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের অর্ধেকও বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম একটা সময়ের প্রতি ব্যারেল $150 উঠে যেতে পারে। মার্কিন নৌবাহিনীর এই প্রণালী দিয়ে চলাচল করা ট্যাঙ্কারগুলোকে আর পাহারা দিতে না পারায় এমন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিটস বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বাজারে আমরা এরই মধ্যে প্রভাব পড়তে দেখছি। প্রথম দিনের দাম 40% বেশি বেড়েছে। গত সোম ও মঙ্গলবারের মধ্যে ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ডিজেলের দামও অস্বাভাবিক হারে বেড়েছে উল্লেখ করে হিটস বলেন, গ্যাস নির্ভর দেশগুলো এখন পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যের ভবিষ্যৎ অর্ডারেরও প্রভাব ফেলেছে। হিটস সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে এই পরিস্থিতি বড় প্রভাব পড়বে। এমনটা ঘটলে অভ্যন্তরীণভাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য পরিস্থিতি খুব খারাপ হবে, বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে। ডক্টর ইউনূস সহ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ কেন? সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যদের বিরুদ্ধে প্রতিদিনই নতুন নতুন দুর্নীতির অভিযোগ সামনে আসছে। গত 17 ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তরের পর এই অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত সর্বত্রই অভিযোগের বন্যা দেখা যাচ্ছে। অভিযোগ কেবল প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের সদস্যদের নয়। সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এর আগে 1990, 96, 2001 ও 2007 সালে বাংলাদেশের দায়িত্ব পালন করা বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও তাদের পরিষদ সাধারণত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। এসব সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ততটা ওঠেনি। সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে এত সংখ্যক অভিযোগ কেন উঠেছে, এটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের 666 কোটি টাকার রাজস্ব মাফ করিয়ে নিয়েছেন। প্রধান উপদেষ্টা নিজের স্বার্থে ক্ষমতা ব্যবহার করে আর্থিক সুবিধা নিতে শুরু করলে অন্যান্য উপদেষ্টারাও একই সুযোগ গ্রহণ করেছেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়া একের পর এক রাজনৈতিক নেতা, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মী ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ে উৎসাহ নেওয়া অনেক উপদেষ্টা যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের তালিকায় নাম রয়েছে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের বিরুদ্ধেও। দুদক সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া 11,000 কোটি টাকা বিদেশে পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও করা হয়েছে। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে এক ব্যক্তি
টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন। দুদক বর্তমানে এসব অভিযোগ যাচাই বাছাই করছে। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে 1 ডজনের বেশি দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ জমা পড়েছে। অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন ও অন্যান্য অর্থনৈতিক লেনদেন। বলা হচ্ছে, আসিফ নজরুল জামিন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং তার বিরুদ্ধে 11,000 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ রয়েছে। সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ অন্যতম। এছাড়া তার বিরুদ্ধে অন্যের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি ক্ষমতায় থাকাকালে প্রায় 12,000 কোটি টাকা দুর্নীতি ঘটেছে। এছাড়া জানা গেছে, রিজওয়ানার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে সামিট গ্রুপের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উল্লেখযোগ্য। এছাড়া বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, হাসপাতালের কেনাকাটায় অনিয়ম এবং দুর্নীতি অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে 9,000 কোটি টাকার পাচারের অভিযোগও করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা শফিকুল আলমের বিরুদ্ধে 2,000 কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। একই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা তাজুল ইসলামের বিরুদ্ধে 1,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের আমলে দায়িত্ব পালনকারী বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বিরুদ্ধেও বিদেশে 45 কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ রয়েছে। তবে দায়িত্ব ছাড়ার পরই যে উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিষয়টি তেমন নয়। অন্তর্বর্তী সরকারের আমলে 2025 সালের 9 আগস্ট প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনার। মেয়েকে নিয়ে বাটার শোরুমে ঢুকতেই শ্রমিক নেতাকে গুলি করে সন্ত্রাসীরা। খুলনা নগরীতে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক নেতাকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ অশোক ঘোষ নামে এক হত্যাকারীকে অস্ত্রসহ আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মাসুম বিল্লাহ রূপসা বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। তার বিরুদ্ধেও হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সি ওরফে মিনা মুন্সির ছেলে। ঘটনার সময় মাসুম বিল্লাহ তার মেয়েকে নিয়ে ডাকবাংলা মোড়ের বাটার শোরুমে আসেন। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর গুলি চালায়। 3টি গুলিবিদ্ধ হয়ে মাসুম বিল্লাহ লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুলি করে পালানোর সময় অশোক ঘোষ নামে একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। অশোক ঘোষ নগরীর লবণচড়া থানার সাচিবুনিয়া এলাকায় বিশ্বনাথ ঘোষের ছেলে। পুলিশের অন্য একটি সূত্র জানায়, নিহত মাসুম বিল্লাহ ও তার ভাই গোলাম কিবরিয়ার বিরুদ্ধে 2025 সালে 4 সেপ্টেম্বর রূপসার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের ইমরান হোসেন মানিক নামে এক ব্যক্তিকে হত্যার মামলা রয়েছে। 2024 সালের 28 ডিসেম্বর র্যাব 6 রূপসা উপজেলার বাগমারা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল সহ মাসুমকে গ্রেপ্তার করে।